আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন বিভাগ। গত ক্লাসে আমরা সুশাসন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। নতুন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পৌরনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সুশাসন, সেটা আলোচনা শুরু করেছিলাম। আমরা আলোচনা শেষ করেছিলাম সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য কিছু অংশ আলোচনা করে, অর্থাৎ 9টা উপাদান আলোচনা করেছিলাম। তো বাকিটা আজকে আলোচনা করব। 10 নম্বর যে উপাদান, সেটা হচ্ছে, আমরা উপরে লিখে নেই, সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য। সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব। জনপ্রশাসনে সেবাধর্মী মনোভাব। জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব আমাদের আলোচনা, আবার বলছি যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য, অর্থাৎ যে বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক, সেগুলোই হচ্ছে সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, অর্থাৎ জনপ্রশাসন বা প্রশাসনিক কর্মকর্তা যারা থাকবেন, তারা হবেন হচ্ছে জনগণের সেবক। তারা কখনোই জনগণের প্রভু বা আমি অনেক বড় অফিসার, আমাদের মধ্যে একটা অহংকার ভাব, এই জিনিসটা থাকবে না। তারা জনগণের সেবক, এটাই সবসময় ভাববেন যে জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্বে এসেছি এবং জনগণের সেবা করে যেতে হবে, জনগণের জন্যই আমাদের এই পদ। এই চিন্তা ভাবনা যখন থাকবে, তখন কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব। 11 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতা বা স্বাধীন বিচার বিভাগ, যেটাই বলি না কেন, বিচার বিভাগ যদি স্বাধীন হয়, একটা রাষ্ট্রের বিচার বিভাগ যদি স্বাধীন হয়, তাহলে সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। যে রাষ্ট্রের বিচার বিভাগ স্বাধীন নয়, সেই রাষ্ট্রে কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। তাহলে একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত করতে গেলে সেই রাষ্ট্রের বিচার বিভাগ স্বাধীন হতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে, সরকারের প্রভাব মুক্ত হতে হবে, বিচারক হতে হবে যোগ্য এবং নিরপেক্ষ। 12 নম্বর পয়েন্ট হচ্ছে সততা। সততা, এটা সম্পর্কে আমরা সবাই জানি, অনেস্টি। আমরা বলেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো অবশ্যই যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেই রাষ্ট্রে অবশ্যই শাসক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে সৎ হতে হবে। বিশেষ করে যারা ক্ষমতা থাকবে, তারা যদি সৎ না হয়, তাহলে কিন্তু সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অসৎ ব্যক্তি দ্বারা ভালো কাজ আশা করা যায় না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি। লিঙ্গ বৈষম্য
উপস্থিতি। সুশাসন প্রতিষ্ঠা করে, অর্থাৎ যে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে সে রাষ্ট্রে কখনোই লিঙ্গ বৈষম্য থাকবে না। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী সেখানে পুরুষ হোক নারী হোক, যে যোগ্য সেই ব্যক্তি কিন্তু সেই স্থানে যাবে। সেখানে নারী বা পুরুষ কোনো কিছু দেখা হবে না, সেখানে দেখা হবে যোগ্যকে। তাহলে লিঙ্গ বৈষম্য থাকবে না, লিঙ্গ বৈষম্য অনুপস্থিত থাকবে। বিকেন্দ্রীকরণ, চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ সম্পর্কে তোমরা কতটুকু জানো জানি না। বিকেন্দ্রীকরণ বলতে ক্ষমতা ভাগ করা বোঝায়। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে ক্ষমতা ভাগ করে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়। তো এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ক্ষমতা কুক্ষিগত থাকলে, যে রাষ্ট্রে ক্ষমতা কুক্ষিগত থাকে একজনের হাতে বা মুষ্টিমেয় কারোর হাতে, সে রাষ্ট্রে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই ক্ষমতা ভাগ করে দেওয়া প্রয়োজন। 15 নম্বর পয়েন্ট হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার যদি শক্তিশালী না হয় তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন, গ্রাম পর্যায়ে উন্নয়ন সম্ভব নয়। তাহলে অবশ্যই গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে সুশাসন কীভাবে প্রতিষ্ঠিত হবে? তাহলে অবশ্যই একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। স্থানীয় সরকার যদি শক্তিশালী হয় তাহলে কী হবে? গ্রাম থেকে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে নেতা উঠে আসবে, বিভিন্ন রকম নেতৃত্ব তৈরি হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত হবে এবং সেগুলোর সমাধান হওয়ার চেষ্টা হবে। তাহলে এই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। 16 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুশীল সমাজ। সুশীল সমাজ, সুশাসন প্রতিষ্ঠায় সুশীল সমাজের ভূমিকা যথেষ্ট। এই সুশীল সমাজ নিরপেক্ষভাবে কাজ করে থাকে। তারা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং সেটা সমাধানের জন্য কি করতে হবে সেইগুলো সরকারকে বা যারা ক্ষমতা থাকে তাদেরকে বদলে দেয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত, অর্থাৎ রাষ্ট্রের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত হয় এবং সেটার সমাধানের কল্পে রাষ্ট্র এগিয়ে যায়। এর ফলে সেই রাষ্ট্র কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয়। এরপরে হচ্ছে জনগ্রহণযোগ্যতা। 17 নম্বর পয়েন্ট, জনগ্রহণযোগ্যতা, অর্থাৎ গ্রহণযোগ্যতা, জনগণের গ্রহণযোগ্যতা। যে শাসন ব্যবস্থায় বা যে রাষ্ট্রে জনগ্রহণযোগ্যতা নেই সে রাষ্ট্রে সুশাসন কীভাবে সম্ভব? সুশাসন তখনই সম্ভব যখন রাষ্ট্রের শাসকের প্রতি জনগণের গ্রহণযোগ্যতা রয়েছে, প্রশাসনের গ্রহণযোগ্যতা রয়েছে, তাহলে কিন্তু সে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। আর জনগ্রহণযোগ্যতা তখনই হয় যখন শাসকের শাসন জনগণের কাজ জনগণের জন্য হয়ে থাকে। জনগণের যদি শাসন হয়ে থাকে তাহলে কিন্তু জনগ্রহণযোগ্যতা হয়ে থাকে। 18 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পেশাদারিত্ব। পেশাদারিত্ব,
দায়িত্ব। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে প্রশাসনের সাথে সঠিক পেশাদারিত্ব বা দক্ষতা বৃদ্ধি করতে হবে। যখন দক্ষতা বা দক্ষতা বৃদ্ধি পাবে, তখন সেই ব্যক্তির দ্বারা কিন্তু কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সে কাজ উৎকৃষ্ট মানের করার চেষ্টা করবে। এর ফলে কাজটা সঠিকভাবে হওয়া মানে যে সবাই যখন এইভাবে কাজ সঠিকভাবে করবে, তখন রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। 19 নম্বর পয়েন্ট, প্রচার মাধ্যমের স্বাধীনতা। খুব গুরুত্ব একটা পয়েন্ট, যদিও সবার শেষের দিকে। প্রচার মাধ্যম আমরা সবাই জানি, রেডিও, টেলিভিশন যেগুলো প্রচার হয়ে থাকে, প্রচার করে থাকে, সেই প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। অর্থাৎ পেপার থেকে শুরু করে যেগুলো বিভিন্ন সংবাদ প্রচার করে থাকে, প্রচার হইতে যার মাধ্যমে, সেই প্রচার মাধ্যম যদি স্বাধীন না হয়, তাহলে সে রাষ্ট্রে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রচার মাধ্যমের কাজ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু উঠে আসে। এখন যদি সরকার সেই প্রচার মাধ্যমে যদি সেন্সর বসিয়ে দেয়, হ্যাঁ এটা দেখানো যাবে না, এটা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, তাহলে কিন্তু সেই প্রচার মাধ্যম কিন্তু স্বাধীন থাকে না। আর স্বাধীন না থাকার ফলে প্রকৃত সমস্যাগুলো কিন্তু উঠে আসে না এবং সেটার সমাধানও কিন্তু সম্ভব নয়। তাহলে অবশ্যই প্রচার মাধ্যম স্বাধীন হতে হবে। আর প্রচার মাধ্যম এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সুশাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রচার মাধ্যমের স্বাধীনতা। এরপরে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। এই দুটো পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ যদি রাজনীতিতে স্থিতিশীলতা না আসে, সবসময় মার কাট অবস্থা হয়ে থাকে, জ্বালাও পোড়ার অবস্থা হয়ে থাকে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাজনীতিতে স্থিতিশীলতা থাকতে হবে, অর্থাৎ যখন যে সরকার যে রাজনৈতিক দল ক্ষমতা যাবে, নির্দিষ্ট মেয়াদে ক্ষমতা থাকবে এবং তারপরে সঠিক নির্বাচনের মাধ্যমে আবার পরবর্তীতে নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে যে জয়লাভ করবে সে ক্ষমতা আসবে। কিন্তু যাই হোক, এই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার উপাদান বা বৈশিষ্ট্য। এই বিষয়গুলো বা এই উপকরণগুলো যদি ঠিক থাকে, এই বিষয়গুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, না হচ্ছে কল্পনা মাত্র। এখন আমরা দেখব সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা কী কী রয়েছে, কোন বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বলা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার বাধা বা প্রতিবন্ধকতা। সুশাসন প্রতিষ্ঠার সমস্যা, বাধা, প্রতিবন্ধকতা সবগুলো একই। বলা হচ্ছে বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। প্রতিটা রাষ্ট্রই চায় তার রাষ্ট্রের জনগণ বা রাষ্ট্রে কল্যাণ প্রতিষ্ঠা করতে, জনগণের কল্যাণ প্রতিষ্ঠা করতে, জনগণের কল্যাণ করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে। কিন্তু তারপরেও কিন্তু প্রতি রাষ্ট্র কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না, প্রতিটা রাষ্ট্রে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না, প্রতিটা রাষ্ট্র কিন্তু কল্যাণমূলক নয়।
তো কি কারণে কল্যাণমূলক নয় বা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথম যে বিষয় হচ্ছে বাক স্বাধীনতা হস্তক্ষেপ। এক নম্বর হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। বাক স্বাধীনতা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ কথা বলার স্বাধীনতা। তো বাক স্বাধীনতা যদি হস্তক্ষেপ হয় বা বাক স্বাধীনতা যে হস্তক্ষেপ থাকে রাষ্ট্র কর্তৃক বা সরকার কর্তৃক, ক্ষমতাসীন দল কর্তৃক, তাহলে সে রাষ্ট্রে কীভাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে? এই বাক স্বাধীনতা না থাকার কারণে সে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। কীভাবে হচ্ছে না? বাক স্বাধীনতা না থাকার কারণে প্রচার মাধ্যম থেকে শুরু করে জনগণ যেটা উচিত সে কথাগুলো বলতে পারছে না, যেটা বলার দরকার সে কথাগুলো বলতে পারছে না, যার ফলে শাসক শ্রেণী লাগামহীনভাবে শাসন করে যাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। এর ফলে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, ভালোর পরিবর্তে ক্ষতি হচ্ছে, এর ফলে শোষণ ব্যাহত হচ্ছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব অভাব এবং সহিংসতা। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা। উপমহাদেশ বা আমাদের দেশে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, যারা আজ থেকে কয়েক বছর আগের রাজনৈতিক বিষয়গুলো জানো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমাদের দেশগুলোতে বা উপমহাদেশের দেশগুলোতে, আফ্রিকা, এশিয়ার এই অনুন্নয়নশীল দেশগুলোতে কিন্তু রাজনৈতিক অস্থিরতা রয়েছে, রাজনৈতিকভাবে স্থিতিশীল নয়। যখন যে ক্ষমতায় যায় সে তার ইচ্ছা মতো শাসন করার চেষ্টা করে। 5 বছর ক্ষমতা থাকার পরেও, ক্ষমতা শেষ হওয়ার পরেও ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করে এবং বিভিন্নভাবে আঁকড়ে ধরার চেষ্টা করে। ফলে বিরোধী দলে বা যারা থাকে তখন কিন্তু একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। অনেক সময় দেখা যাচ্ছে 5 বছর মেয়াদ পূর্ণ করার আগে ক্ষমতাচ্যুত হতে হয়। এরকম বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। জ্বালাও পোড়াও, হরতাল, গাড়ি ভাঙচুর, মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। এর ফলে সুশাসন ব্যাহত হচ্ছে। সুশাসন ব্যাহত হচ্ছে। তাহলে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা সুশাসন প্রতিষ্ঠার একটা বড় সমস্যা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারের জবাবদিহিতার অভাব। সরকারের জবাবদিহিতার অভাব। সরকারের জবাবদিহিতার অভাব। এই উপমহাদেশে বা আফ্রিকার অন্যান্য দেশগুলো যারা সরকার ক্ষমতায় যায় সেই সরকারি দলের বা সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে। অর্থাৎ তারা কি করছে কি করবে সেই জবাব দিতে তারা বাধ্য নন। তাদের ইচ্ছা মতো ক্ষমতা শাসন করতেছে, যা ইচ্ছা তাই করছে, জনগণের ক্ষতি করছে, খারাপ কাজ করছে, সেগুলো দেখার কেউ নেই, তাদের জবাবদিহি করতে হচ্ছে না। যখন কোনো কাজের জবাবদিহি থাকে তখন কিন্তু সেই শাসক ও সেই ব্যক্তি কিন্তু কাজটা সঠিকভাবে করার চেষ্টা করে, কারণ সে জানে তাকে জবাবদিহি করতে হবে। আর যখন কোনো ব্যক্তি যে বুঝতে পারছে যে তাকে জবাবদিহি করতে হবে না, তখন সেই ব্যক্তি কী করবে?
সেই ব্যক্তি সেই বালিশ ওঠানো খরচ দেখাবে 5,000 টাকা, কেটলি ওঠানোর খরচ দেখাবে 4,000 টাকা, এরকম বিভিন্ন রকম অকাজ করে থাকবে। তারপরে আমরা জানি যে হাসপাতালের পর্দা কেনার খরচ, একটা পর্দা কেনার খরচ দেখাচ্ছে 10 লাখ টাকা। তো যাই হোক, এটার একমাত্র কারণ হচ্ছে জবাবদিহিতার অভাব। প্রশাসনে বা সরকারের জবাবদিহিতার অভাব থাকলে এই সুশাসন প্রতিষ্ঠা করা কিন্তু অসম্ভব। এবং হচ্ছে আমলাদের জবাবদিহিতার অভাব। একই কথা চার নম্বর পয়েন্ট, আমলাদের জবাবদিহিতার অভাব। এটাই আমরা আলোচনা করলাম, যদিও আমি জানি না যে পয়েন্ট আমলাদের জবাবদিহিতার অভাব রয়েছে। আমলাদের জবাবদিহিতার অভাব শাসক অর্থাৎ সরকারের জবাবদিহিতার অভাবের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সেখানে সরকার জবাবদিহি করে না, এখানে আমলারা জবাবদিহি করছে না। আমি যে উদাহরণটা দিলাম সেটা কিন্তু আমলা ছিল, অর্থাৎ সে তার কাজের জবাবদিহি করে নাই, প্রয়োজন হয় নাই হয়তো, অথবা তার যে বস যে সাইন করছে তার যে চাহিদাপত্র ছিল সেখানে যে সাইন করছে সেও দুর্নীতিবাজ, না হলে সে কিন্তু একটা কেটলি উঠানোর খরচ, একটা বালিশ উঠানোর খরচ, এরকম অসামঞ্জস্য সেটা কিন্তু সম্ভব ছিল না। তো যাই হোক, এটা আমরা জেনেছি বলেই বুঝতে, এরকম আরও অনেক অধিদপ্তর আছে, অনেক জায়গা রয়েছে, সরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আরও অনেক বড় বড় দুর্নীতি হচ্ছে, যেগুলো আসলে জবাবদিহিতার অভাবের কারণেই হয়ে যাচ্ছে। তো জবাবদিহিতার অভাবের কারণে এই আমলাদের জবাব দিতে থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা থাকতো না। তো যাই হোক, আমলাদের জবাবদিহিতার অভাবের কারণেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 5 নম্বর পয়েন্ট, আইনের শাসনের অভাব। আইনের শাসনের অভাব। আইনের শাসন, কোন রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে তাহলে সে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা কল্পনা ছাড়া কিছুই নয়। প্রত্যেকটা রাষ্ট্রে, আমাদের রাষ্ট্রেও কিন্তু আইন রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আইন রয়েছে, কিন্তু সেই আইনটা যারা মানাবে সে প্রশাসনের ব্যক্তিরাই কিন্তু আইন ভঙ্গ করছে অহরহ। পুলিশ থেকে শুরু করে বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা, তারাই কিন্তু আইন মানছে না। সাধারণ জনগণের কথা বাদই দিলাম। তো যদি আইনের শাসন না থাকে, যারা আইন প্রণয়ন করে তারা যদি আইন ভঙ্গ করে, তাহলে সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা সবাই বুঝতে পারছো। তো আইনের শাসন থাকতে হবে, অর্থাৎ আইন যা থাকবে তার প্রয়োগ ঘটাতে হবে। কোনো ব্যক্তিকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না, কোনো ব্যক্তিকে বিনা বিচারে শাস্তি দেওয়া যাবে না। এরপরে 7 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, সরকারের অদক্ষতা এবং অব্যবস্থাপনা। সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা। সরকারের অদক্ষতা এবং অব্যবস্থাপনা। একটা রাষ্ট্রের সরকার যদি অদক্ষ হয় তাহলে সে রাষ্ট্রে উন্নয়ন কল্পনা মাত্র। অদক্ষ শাসকের দ্বারা, এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শাসক, যিনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, গত 20 তারিখ তোমরা সবাই জানো যে গত নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। আমি জানি না, এই ডোনাল্ড ট্রাম্পকে প্রথম যখন আমি দেখি বা তার সম্বন্ধে জানি তখনই আমি বলেছিলাম এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে অযোগ্য একজন শাসক।
অযোগ্য, অদক্ষ। তার বিভিন্ন কীর্তিকলাপ যারা তোমরা জেনেছো, মানে পড়েছো, তারা জানবে, বা যারা খবরে দেখেছো তারা বুঝতে পারবে যে তিনি কতটা অদক্ষ ছিলেন তার কথা কাজে। তিনি শাসক অর্থাৎ রাষ্ট্রপতি হয়ে জয়েন করার পরে তার হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা কিন্তু চাকরি ছেড়ে চলে গেছেন। দু একজন কর্মচ্যুত হয়েছেন, আবার কেউ কেউ স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছেন তার অদক্ষতার কারণে, তার গোড়ামুর কারণে। যাই হোক, একজন শাসক যখন অদক্ষ হয়, অযোগ্য হয়, তাহলে তার কাজগুলো কিন্তু ভালো হবে না, রাষ্ট্রের উন্নয়ন সঠিকভাবে হবে না এবং সুশাসন ব্যাহত হবে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। দুর্নীতি একটা রাষ্ট্রের উন্নয়নের সিঁড়ির, মনে করো যে উন্নয়নের সিঁড়ি রাখা আছে, সেই সিঁড়ির পা দুকা নেই, অর্থাৎ যেখানে পা দিয়ে উঠা হবে। তোমরা মই চিনো, যারা গ্রামে, আমার এলাকায় এটাকে বলা হয় মই, বাঁশের তৈরি হয় সাধারণত। সেই ময়ে উঠে, ময়ে বেয়ে কিন্তু আমরা অনেক সময় উপরে উঠি, টিনের চালে বা বিভিন্ন উপরে ওঠার চেষ্টা করি। তো সেই ময়ের যদি পা দুটো না, অর্থাৎ যেখানে পা দিয়ে আমরা উঠবো সেটা যদি না থাকে, তাহলে সেই ময়ের কিন্তু কোনো মূল্য নেই। ঠিক তেমনি একটা রাষ্ট্রে যতই ভালো ভালো কাজ করা হোক না কেন, যতই যোগ্য শাসক হোক, যেই হোক, মানে সব কিছু করা হলে কিন্তু প্রশাসনের দুর্নীতি নিয়ন্ত্রণ, মানে দুর্নীতি রয়ে গেল, দুর্নীতি নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করা হলো না, তাহলে কিন্তু সেই রাষ্ট্রে কোনোভাবে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দুর্নীতি হচ্ছে উই পোকার মতো। উই পোকা যেমন কুরকুর করে কেটে সব সে নষ্ট করে ফেলে, ঠিক দুর্নীতিও ঠিক তেমনি একটা রাষ্ট্রের উন্নয়ন ম্লান করে ফেলে। তাই এই দুর্নীতিকে রুখতে হবে। দুর্নীতিকে রুখতে পারলেই, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারলে উন্নয়ন বা শোষণ প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থাৎ দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এটা শোষণের একটা বড় একটা বাধা। 8 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক অঙ্গীকারের অভাব। রাজনৈতিক অঙ্গীকারের অভাব। রাজনৈতিক অঙ্গীকারের অভাব, অ্যাকচুয়ালি আমার দেশের কথা বললে বুঝবো যে আসলে রাজনৈতিক অঙ্গীকারের আসলে কোনো অভাব নেই, কিন্তু সঠিক রাজনৈতিক অঙ্গীকার, অর্থাৎ সৎ অঙ্গীকার, অর্থাৎ যে অঙ্গীকার করলে সেটা রক্ষা করতে হবে, এরকম কোনো অঙ্গীকার নেই। আমার দেশে নেতারা বা আশেপাশের রাষ্ট্রগুলোতে, ভারত বলি, আশেপাশের রাষ্ট্রগুলোতে, পাকিস্তান বলি, যে রাষ্ট্রে বলি না কেন, এই উপমহাদেশের রাষ্ট্রগুলোতে নেতাদের কিন্তু নির্বাচনের আগে অনেক কথা বলে থাকেন, এটা করব, সেটা করব, হ্যান করব, ত্যান করব, হ্যাঁ, একদম আধুনিক শহর করে ফেলবো, এই করে, মানে অনেক রকম বচন, মানে অনেক রকম বচন করে, মানে কথার ফুলঝুরি ফুটে, কিন্তু তিনি ক্ষমতা যাওয়ার পরে আর কিছুই মনে থাকে না। তো এই রাজনৈতিক অঙ্গীকার, অর্থাৎ যে অঙ্গীকারটা করবে, সঠিক যে অঙ্গীকার, সঠিকভাবে আসলে অঙ্গীকার করা হয় না। অনেক সময় এমন অঙ্গীকার করা হয় যেটা কিন্তু বাস্তব কোনো, মানে কয় বছরে সেটা হবে বা কি করবে সেটা সঠিকভাবে কিন্তু সেই অঙ্গীকারটা করা হয় না, এবং তার ফলশ্রুতিতে সেই
রাজনৈতিক নেতা বলি যখন ক্ষমতা যায় সে তার সেই অঙ্গীকার পূরণ করে না, যার ফলে সেই রাষ্ট্র সুশাসন থেকে সুশাসন ব্যাহত হয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব ব্যক্তি পূজা। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং ব্যক্তি পূজা। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা নেই। আমার দেশের কথা বলতে গেলে প্রধান রাজনৈতিক দুটো দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। এই দুইটা দলে হচ্ছে কিছুটা হচ্ছে পারিবারিক পরিবারতন্ত্রের মতো। বিএনপিতেও খালেদা জিয়ার অর্থাৎ জিয়ার পরিবার সবাই হচ্ছে একের পর এক ক্ষমতা আসবে, এটাই মনে হচ্ছে। যখন বিএনপি ক্ষমতা যাবে তখন ওই জিয়ার পরিবারের কেউই হয়তো ক্ষমতায় বসবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে। আবার আওয়ামী লীগে যখন প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত দেখছি যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা যাবে তখন শেখ মুজিবের পরিবার থেকেই হয়তো কেউ যাবে। এটা অনেকটাই পরিবারতন্ত্র হয়ে গেছে। আশেপাশে এরকম অনেক রাষ্ট্র, উপমহাদেশের রাষ্ট্রগুলো, অনুন্নত রাষ্ট্রগুলোর মতো অনেক রাষ্ট্র এরকম রয়েছে যে রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চা হয় না। দলের যে প্রধান তাকে খুশি করার জন্য অনেক কিছু করা হয়, কিন্তু সত্য কথা, সদা কথা কিন্তু কেউ বলতে চায় না বা বলতে পারে না। বললে দেখা যায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে, অথবা তাকে কোণঠাসা করে রাখা হবে, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এই ভয়ে হয়তো অনেকে মুখ খুলেন না। আবার যারা মুখ খুলেন আমরা দেখেছি তারা কিন্তু দলে থাকতে পারে না বা বিভিন্ন অজুহাতে তাকে বহিষ্কার করা হয়। এই জন্য আমরা দেখেছি যে এই দলের প্রধান যারা তাদেরকে কিন্তু সবসময় তেল মেরে চলে নেতারা। এর ফলে কি হয়, সঠিক নেতৃত্ব ক্ষমতা না আসার ফলে এই রাষ্ট্রগুলোতে সুশাসন ব্যাহত হয়। দশ নম্বর পয়েন্ট হচ্ছে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ। রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ এর কারণ হচ্ছে যখন রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ হয় তাহলে সেই রাষ্ট্রে তোমরা জানো সেই রাষ্ট্রে বহির যে সাহায্য সেটা বন্ধ হয়ে যায়। রাষ্ট্রের অভ্যন্তরে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, ক্ষমতা কুক্ষিগত করার একটা চেষ্টা চলে। এর ফলে সুশাসন ব্যাহত হয়। তো আজকে আমি এই সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা বা সমস্যা আজকে এই পর্যন্ত আলোচনা করবো, আর বেশি আলোচনা করব না। নেক্সট ক্লাসে আমি বাকিটা আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস দেখছো আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো যে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কী কী উপাদান লাগে বা কী কী বৈশিষ্ট্যতা আছে
এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা অর্থাৎ বাধা কী কী। তোমরা বাসায় এই বিষয়গুলো বাসায় একবার করে দেখবে। খুব সহজ একটা বিষয়, কঠিন কিছুই না। বাসায় পড়বে, বাসায় পড়লে আরও সহজ হয়ে যাবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমি সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা শেষ করে দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।